শেখ হাসিনা কি ফিরছেন কিংবা তাকে ফেরানো হচ্ছে? এই প্রশ্নটা নতুন করে আবার উঠেছে দিল্লির একটা বার্তা এবং বাংলাদেশের একটা বার্তাকে কেন্দ্র করে। আমরা সম্প্রতি শেখ হাসিনার একটা অডিও নতুন করে ছড়িয়ে পড়তে দেখেছি। সেখানে তাকে বলতে শোনা গেছে দেশে ফেরার ব্যাপারে। তিনি সেখানে কি বললেন, আবার বাংলাদেশে নতুন সরকার শেখ হাসিনার ফেরাকে নিয়ে কি ভাবছে? শেখ হাসিনা যদি ফেরেন তাহলে কি তিনি রাজনীতি করতে ফিরবেন নাকি কারাগারে ঢুকতে ফিরবেন? এই প্রশ্নটা সামনে আসছে ঘুরে ফিরে। চলুন একটু জেনে দেখব বাংলাদেশ সরকারের এই মুহূর্তে, বর্তমান নতুন সরকারের এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভাবনা কি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া চলছে, সেই ট্রাইব্যুনালের শেখ হাসিনা নিয়ে নতুন ভাবনা কি, এবং শেখ হাসিনার নিজের দেশে ফেরা নিয়ে তার বক্তব্য কি। এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করব শেখ হাসিনার বাংলাদেশে ফেরার প্রেক্ষাপটটা কবে তৈরি হচ্ছে। থাকবেন দর্শক। বলছিলাম, শেখ হাসিনা কি ফিরছেন কিংবা তাকে ফেরানো হচ্ছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলায় তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, এছাড়া আরও একাধিক মামলায় অনেক বছরের কারাদণ্ডও তার হয়েছে, দুদকের মামলায় কারাদণ্ড হয়েছে। সব মিলিয়ে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরেন তাহলে তাকে ফাঁসির দড়ির সামনে থাকতে হবে, অর্থাৎ ফাঁসির দড়িকে বরণ করে নেওয়ার জন্য ফিরতে হবে, এরকম অনেকে বলেন। কিন্তু আদৌ কি শেখ হাসিনার মতো একজন, তার বিরুদ্ধে যত অভিযোগই থাকুক না কেন, তার বিরুদ্ধে একটা অভিযোগ প্রমাণিত হয়েছে বলেও আদালতের দাবি, কিন্তু শেখ হাসিনা রাজনীতিবিদ হিসেবে যে মানে তিনি যে বিচক্ষণ, সেটা অবশ্য অস্বীকার কেউ করেন না। একটা ব্যাপার, শেখ হাসিনার অনেক নেগেটিভ ব্যাপার আছে, একটা পজিটিভ ব্যাপার মানে অপ্রাসঙ্গিকভাবে বলে আমরা প্রসঙ্গে ফিরে যাব। সেই ব্যাপারটা হচ্ছে, আমরা তার শাসনামলে দীর্ঘ 15.5 বছরের একটানা শাসনামলে যেটা দেখেছি সেটা হচ্ছে যে তিনি কূটনৈতিকভাবে অত্যন্ত ঝানু দেশ প্রধান হিসেবে কাজ করেছেন, ঝানু একজন ব্যক্তি হিসেবে কাজ করেছেন। কিভাবে? একই সঙ্গে তিনি আমেরিকার সঙ্গে সম্পর্ক ঠিক রেখেছেন, চীনের সঙ্গে সম্পর্ক ঠিক রেখেছেন, ব্যবসা ঠিক রেখেছেন, রাশিয়ার সঙ্গে ব্যবসা ঠিক রেখেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক রেখেছেন। একই সাথে এই 4 পরাশক্তির সঙ্গে সম্পর্ক ঠিক রাখা এবং বাংলাদেশের ব্যবসাতে বিভিন্নভাবে তাদেরকে ইনভলভ করা, পদ্মা সেতুতে চীনকে ইনভলভ করা, পরমাণু বিদ্যুতে রাশিয়াকে ইনভলভ করা, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক তৈরি করা, আমেরিকার সঙ্গে সম্পর্ক ঠিক রাখা, যেখানে আমেরিকার একেবারে প্রকাশ্য শত্রু হচ্ছে রাশিয়া এবং চীন, সেই ব্যাপারগুলো তিনি কিন্তু কূটনৈতিকভাবে খুবই দক্ষতার সঙ্গে সামাল দিয়েছিলেন। যে ব্যাপারটা সামাল দিতে ব্যর্থ হতে দেখেছি আমরা, তারপরে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার প্রফেসর ইউনূস সরকারকে। সে যাই হোক, সেটা শেখ হাসিনার শাসনামলের একটা পজিটিভ দিক হয়তো, কিন্তু তার শাসনামলে বহু নেগেটিভ দিক আছে বলেই তো তিনি প্রশ্নবিদ্ধ হয়েছেন, এবং সেই প্রশ্নবিদ্ধ হওয়ার ফলে তার সরকারের পতন হয়েছে। এবং তার সরকারের পতন হওয়ার পরে আমরা যে প্রত্যাশা করেছিলাম যে প্রফেসর ইউনূস একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন বাংলাদেশে, সেই প্রত্যাশা অবশ্য আমাদের পূর্ণ হয়নি। এখন দেখার বিষয়, নতুন যে সরকার এসেছে, বিএনপি সরকার, তারা সেই মানে অধরা স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে কিনা, তারা সেই প্রত্যাশা বাস্তবায়ন করতে পারে কিনা। সম্প্রতি শেখ হাসিনার একটা অডিও বেশ ভাইরাল হয়েছে, এবং সেই অডিওটা গত 2 দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে খুব। সেখানে শেখ হাসিনাকে দেশে ফেরার ব্যাপারে বলতে শোনা গেছে। কি বলছেন তিনি? তিনি বলছেন, দেশে আমি ফিরব, খুব শীঘ্রই ফিরব। কিন্তু তার আগে আপনারা নতুন যে সরকার এসেছে তাদের শাসনামল একটু দেখে নিন। এই কথা তাকে বলতে শুনেছি আমি তার অডিওতে। এছাড়া তিনি এটাও বলেছেন যে আমি প্রফেসর ইউনূস সম্পর্কে যে সকল কথা বলেছিলাম সেই সব কথা দেশের মানুষ বিশ্বাস করতে চায়নি। কিন্তু প্রফেসর ইউনূসের, তিনি তো আর প্রফেসর ইউনূস বলেন না, অন্য কিছু বলেন। যাই হোক, প্রফেসর ইউনূসের শাসনামল দেখার পরে জনগণ বুঝতে পেরেছে যে আমি তার সম্পর্কে যা বলেছিলাম সেগুলো সত্য নাকি মিথ্যা। সেগুলো যে সত্যে প্রমাণিত হয়েছে সেটা এখন জনগণ টের পাচ্ছে। সুতরাং জনগণের
নতুন যে সরকার এসেছে তাদের শাসনামলও দেখা উচিত। তাদের শাসন কিছুদিন তারা দেখুক, দেখে যখন তারা মনে করবে যে কে ভালো ছিল কে মন্দ ছিল, তখন আমি দেশে ফিরব। তার মানে তিনি একবার বলছেন দেশে ফিরবেন, ফাঁসির যে আদেশ রয়েছে সেই আদেশকে তোয়াক্কা করবেন না, তোয়াক্কা না করেই তিনি ফিরবেন। কিন্তু তিনি বলছেন যে এই বর্তমান সরকারের শাসনামল জনগণ দেখে নিক। এখন তিনি কতদিন এই শাসনামল জনগণকে দেখার কথা বলছেন সেটা কিন্তু অস্পষ্ট। সুতরাং ধরে নেওয়াই যায় যে শেখ হাসিনা সহসা দেশে ফিরছেন কিংবা তার দেশে ফেরার প্রেক্ষাপট তৈরি হচ্ছে, এই কথাগুলো যারা প্রচার করার চেষ্টা করছেন তারা আসলে অপপ্রচার করছেন কিংবা গুজব রটাচ্ছেন। বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা তার সেফটি নিশ্চিত না করে দেশে ফিরবেন না। তার শেষ অডিও বার্তা যেটা ভাইরাল হয়েছে, সেই অডিও বার্তা পর্যালোচনা করলে সেটাই বোঝা যায়। কিন্তু দেশে এবং দেশের বর্তমান সরকার তারা কি ভাবছে আমরা দেখেছি। বর্তমান সরকারের দায়িত্ব নেয়ার পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পরিবর্তন হতে তাজুল ইসলাম, বিতর্কিত এই চিফ প্রসিকিউটরকে সরিয়ে দেওয়া হয়েছে। আমিনুল ইসলাম দায়িত্ব নিয়েছেন। তিনি দায়িত্ব নিয়ে এবার শেখ হাসিনা সম্পর্কে একটা মন্তব্য করেছেন। তার মন্তব্য নিয়ে সমকাল একটা নিউজ করেছে। সমকালের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে। চিফ প্রসিকিউটর তিনি বলছেন শেখ হাসিনাকে ফেরানোর নতুন করে উদ্যোগ নেওয়া হবে। এর আগে তিনি বলেছিলেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় হওয়া মামলাগুলোও তিনি আবার যাচাই বাছাই করবেন যে সেখানে কোনো অসঙ্গতি আছে কিনা। এবার তিনি বলছেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার নতুন উদ্যোগ নেওয়া হবে। আমরা দেখেছি প্রফেসর ইউনূসের সরকার শেখ হাসিনাকে ফেরানোর অনেক চেষ্টা করেছে মুখে মুখে, আদতে তারা আসলে কোনো চেষ্টাই করেনি। কারণ কোনো দেশের সঙ্গে বিদ্বেষমূলক সম্পর্ক তৈরি করে সেই দেশ থেকে আপনি একজনকে নিয়ে আসবেন সমঝোতার মাধ্যমে, সেটা তো হয় না। এটা তো মামার হাতের মোয়া না যে আপনি চাইলেই আপনি একদিকে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ রাখবেন না, আবার একটা চাইবেন যে বন্ধু তুমি এটা দাও, আর বন্ধু গলা জড়িয়ে ধরে সেটা দিয়ে দেবে, সেটা তো হয় না। প্রফেসর ইউনূস আদতে শেখ হাসিনাকে ফেরত আনতেও চাননি, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতেও চাননি। প্রফেসর ইউনূস যেটা চেয়েছেন সেটা হচ্ছে সস্তা ভারত বিরোধী রাজনীতি ছড়িয়ে দিয়ে জনপ্রিয়তা অর্জন করতে চেয়েছেন। বাংলাদেশে যে সাম্প্রদায়িক শক্তি কিংবা উগ্রপন্থী একটা গোষ্ঠীর জন্ম হয়েছে যারা কট্টর ভারত বিরোধী এবং পারলে ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দেয়, তাদের কাছে তিনি জনপ্রিয় হতে চেয়েছেন। আর জনপ্রিয় হতে চেয়েছেন বলেই তিনি প্রতিনিয়ত ভারত বিরোধী কথা বলেছেন, কখনো চিকেন নেক নিয়ে কথা বলেছেন, কখনো সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেছেন, কখনো ভারত আমাদেরকে প্রচুর ডিস্টার্ব করছে, এ ধরনের বক্তব্য দিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন যেন তিনি জনপ্রিয় হতে পারেন। কিন্তু ওই মুষ্টিমেয় সংখ্যক মানুষের কাছে জনপ্রিয় হতে গিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষের বেশিরভাগের কাছেই যে তিনি অজনপ্রিয় হয়েছেন এবং উদ্ভট কথাবার্তা বলে এক ধরনের পাগলের মতো নিজের অবস্থান নিয়ে গেছেন, সেটা হয়তো তিনি টেরই পাননি। তাই বলা যায় যে প্রফেসর ইউনূস সরকার আদতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নেয়নি। আর বর্তমান সরকার যদি উদ্যোগ নেয়, সেই উদ্যোগটা কি হবে? তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা, অর্থাৎ ফাঁসি কার্যকর করা, সেই উদ্যোগ হবে, নাকি রাজনৈতিক সমঝোতায় একটা অন্য রকমের কিছু হবে? এই প্রশ্নটা অনেক দিন থেকেই ঘুরপাক খাচ্ছে। অবশ্য আওয়ামী লীগের যারা একেবারে অন্ধ অ্যাক্টিভিস্ট, তারা মনে করছেন যে বিএনপি সরকার আসা মানে আওয়ামী লীগের জন্য একটা ভালো কিছু, এবং তারা এসে আওয়ামী লীগের রাজনীতি যেমন উদ্ধার করে দেবে, তেমনি শেখ হাসিনার বিরুদ্ধে প্রফেসর ইউনূসের সরকার যে ধরনের পদক্ষেপ নিয়েছিল সেই পদক্ষেপগুলো থেকে রিভার্স অবস্থানে যাবে বিএনপি সরকার। এই প্রত্যাশায় তারা এক ধরনের স্বপ্ন দেখছেন, কিন্তু আদৌ কি সেটা সঠিক কিংবা সেটার বাস্তবতা রয়েছে? প্রফেসর ইউনূস শেখ হাসিনার আমলে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন? ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপারে 2-4টা মামলা হয়েছে, এই তো, তাছাড়া তো তেমন কিছু হয়নি। কিন্তু সব থেকে ক্ষতিগ্রস্ত পক্ষ কারা? সব থেকে ক্ষতিগ্রস্ত পক্ষ হচ্ছে বিএনপি। বিএনপি যেহেতু সব থেকে ক্ষতিগ্রস্ত পক্ষ, সেই ক্ষতিগ্রস্ত
পক্ষের কাছ থেকে আওয়ামী লীগ যদি এখন অনেক বেশি প্রত্যাশা করে বসে, তাহলে সেই প্রত্যাশা করাটা আমার মনে হয় তাদের জন্য অযৌক্তিক হয়ে যাবে। যদি বিএনপি মনে করে যে নতুন ধরনের একটা রাজনীতি তারা করতে চায়, নতুন একটা সংস্কৃতি তারা চালু করতে চায়, এবং তারা 5 বছর না জনগণের ভালোবাসা নিয়ে তারা অনেক দিন রাষ্ট্র ক্ষমতায় থাকতে চায়, তাহলে হয়তো তারা নতুন নতুন উদাহরণ তৈরি করবে, ইনক্লুসিভ পরিবেশ তৈরি করবে, সেখানে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে, সহাবস্থান নিশ্চিত করবে, মুক্তিযুদ্ধের পক্ষে তাদের অবস্থানটা একেবারে পাকাপোক্ত করবে, যেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে আওয়ামী লীগ যে সুবিধাটা গত 54-55 বছরে পেয়ে এসেছে, সেই একচ্ছত্র সুবিধাটা তারা না পায়, সেখান থেকে বিএনপিও একটা বড় অংশীদার হতে পারে। এই ব্যাপারগুলো তাদের উদ্যোগের মধ্যে একটা হতে পারে। কিন্তু যদি আপনি রাতারাতিই ভাবেন যে বিএনপি আজকে উদ্যোগ নিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরতে দেবে এবং শেখ হাসিনা দেশে ফিরে ওই মামলা টামলা এগুলো কোনো কিছু না, বহাল তবিয়ত এবার রাজনীতি করবেন, আবার আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন এবং সেটা খুব তাড়াতাড়ি ঘটবে, তাহলে আমার মনে হয় যে অনেক বেশি প্রত্যাশা হয়ে যাবে। সেটা হবে না। তবে একটা জিনিসও হতে পারে, বিএনপির পরিবর্তিত রাজনৈতিক যে নৈতিক অবস্থান, সেটা এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে সেটা যদি ঠিকঠাক থাকে, তাহলে একটা জিনিস হতে পারে, শেখ হাসিনা ফিরতে না পারলেও আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবেন। সুতরাং শেখ হাসিনা নিজেই নিজের অডিওতে, যে অডিও ভাইরাল হয়েছে এবং ভাইরাল করে দাবি করা হচ্ছে শেখ হাসিনা ফাঁসির দড়ি উপেক্ষা করে দেশে ফিরছেন, আদতে সেই বাস্তবতা বাংলাদেশে এখনো নেই এবং সেই বাস্তবতা তৈরি হওয়ার খুব সহসা, মানে 2-1 বছরের মধ্যে তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম। দর্শক, আপনার ভাবনা যদি মেলে কিংবা না মেলে, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। প্রিয় দর্শক, সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ার আগেই গেজেট নোটিফিকেশনের মাধ্যমে তিনি নিজেই যে নিজের বিশেষ ক্ষমতা আদায় করে নিলেন, বিশেষ সুবিধা আদায় করে নিলেন এবং নিজেকে ভিভিআইপি হিসেবে ঘোষণা করে নিলেন, তা নিয়ে এখন নানানমুখী জল্পনা কল্পনা শুরু হয়েছে। একদিকে তিনি যে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন সেটি যেমন আলোচনায় এসেছে, আবার অন্যদিকে আইন বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন যে তার এই কাজটি একদিকে যেমন নৈতিকতা বিরোধী অর্থাৎ চরম স্বার্থপরতার, অন্যদিকে রীতিমতো সংবিধান লঙ্ঘনের মতন কাজ। ডক্টর ইউনূস যে অধ্যাদেশটি অতি গোপনীয়তার সঙ্গে করেছেন তা 2006 সালের 29 অক্টোবর SRO 285 নম্বর সংশোধন করে করা হয়েছে। ওই আদেশে যেটি বলা হয়েছিল তা হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে স্ব পদে কর্ম বসানোর তারিখ হইতে এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতাকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কার্যভার গ্রহণের তারিখ হইতে বাংলাদেশের অভ্যন্তরে সর্বোচ্চ 3 মাস অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে তিনি নিজে এককভাবে নিজের স্বার্থের জন্যই এই বিষয়টি সংশোধন করা হয়েছে, যে অধ্যাদেশ ছিল। এদিকে এই অধ্যাদেশ জারির বিষয়টি বেশ কয়েকদিন পর জানাজানি হলো, অর্থাৎ এটি গেজেট আকারে প্রকাশ পেয়েছিল 10 ফেব্রুয়ারি। 17 ফেব্রুয়ারি নতুন সরকার এলো, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন, ডক্টর ইউনূস যমুনা ছাড়লেন। তারপর এসে প্রায় 16-17 দিন পরে এসে প্রকাশ পেল যে তিনি নিজেকে ভিভিআইপি হিসেবে ঘোষণা করেছেন এবং এর মাধ্যমে তিনি কি কি সুবিধা পাবেন এর আগে আপনাদেরকে জানিয়েছি বা আপনারা এর মধ্যে অন্য মাধ্যমে জেনেছেন। তিনি যে বিশেষ নিরাপত্তা পাবেন SSF এর মাধ্যমে, তা কেবল বাংলাদেশের প্রধানমন্ত্রী পেয়ে থাকেন, এখন তিনিও পাচ্ছেন। এর বাইরে তিনি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে রাষ্ট্রের অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন। এমনও আমি জানিয়েছিলাম যে প্রয়োজনে তিনি এই মেয়াদ বাড়াতে পারেন। বারাক আর না বারাক, আসলে এর মধ্যে আর কি ধরনের দ্রোহী সন্ধি রয়েছে? তিনি যে রাষ্ট্রপতি হতে চান বা তাকে রাষ্ট্রপতি করার বিষয়ে নানান ধরনের
যোগাযোগ চলছে বিভিন্ন মাধ্যমে বা নানান ধরনের চাপ আসছে তারেক রহমানের বিষয়ে, সেটি আবার ভারতের কোনো কোনো গণমাধ্যম তুলে ধরেছে। এবং এই বিষয়টি জানাজানি হওয়ার পরে, মানে তার যে নিরাপত্তার বিষয়টি এবং নিজেকে ভিভিআইপি ঘোষণার বিষয়টি জানাজানির পরে জুলাই সনদ নিয়েও নতুন করে বিশেষ একটি বিষয় আলোচনায় এসেছে যে জুলাই সনদে রাষ্ট্রপতির ক্ষমতা যে অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে সেটি সংসদের মাধ্যমে পাশ করতে হবে যদি বিএনপি সরকার চায়। কেন বাড়ানো হয়েছিল রাষ্ট্রপতির ক্ষমতা বিশেষভাবে? ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে এই আসনে বসেন এবং তখন তিনি তার ব্যাপক ক্ষমতার চর্চা করতে পারেন, এ ধরনের নানান ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে সবকিছু করা হয়েছে। এখন আস্তে আস্তে সব বের হচ্ছে। তো যেটি জানা গেছে, যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং আরো বেশ কয়েকটি ক্ষমতাধর রাষ্ট্র নাকি তারেক রহমানের উপর চাপ প্রয়োগ করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকেই প্রেসিডেন্ট নির্বাচনের জন্য, এবং তাকে প্রেসিডেন্ট হিসেবে দেখার জন্য তো মুখিয়ে আছে জামাত ইসলামী এবং এনসিপি। জামাত ইসলামী এবং এনসিপি তো প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা ডক্টর ইউনূসের কথাই বলছেন অনেকখানি, এবং নিঃসন্দেহে তারা বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে চান না। সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষণ দিবেন প্রথা অনুযায়ী, রীতি অনুযায়ী, সেটিতেই আগে থেকে বাদ সাধা শুরু করেছে এনসিপি এবং জামাতে ইসলামী। তারা রাষ্ট্রপতিকে ছুঁড়ে ফেলতে চেয়েছিল, সংবিধান ছুঁড়ে ফেলতে চেয়েছিল, তার কোনো কিছুই তো বাস্তবায়ন হয়নি, পারেনি। এখন তারা নতুন করে দাবি তুলছে বর্তমান রাষ্ট্রপতিকে অভিশংসন করার, এবং এর পিছনে অবশ্যই দুরভিসন্ধি রয়েছে। বিএনপি চাইছে যে রাষ্ট্রপতি ভাষণ দিক প্রথা অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতি, এবং সেই ভাষণে কথিত জুলাই গণহত্যা নিয়ে তার বক্তব্য থাকবে। বিএনপিও তার মতো করে রাজনীতি করছে, কিন্তু তারপরেও তাদের রাজনীতিতে একটা সরল রৈখিক একটা বিষয় রয়েছে, কিন্তু অনেক মার প্যাঁচ, অনেক ঘোর প্যাঁচ জামাত ইসলামী এবং এনসিপির কৌশলের মধ্যে রয়েছে। আমাদের একটু মনে রাখা দরকার যে তারেক রহমানের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলেন ডক্টর খলিলুর রহমান, ডক্টর ইউনূস সরকারেরই যিনি বহুল বিতর্কিত নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তার যে সম্পর্ক, নানান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নানান পর্যায়ে কর্মকর্তাদের সাথে তার যে দৌড়ঝাঁপ, এবং সর্বশেষ পর্যায়ে বহুল বিতর্কিত এবং বাংলাদেশের জন্য ভয়ঙ্কর একটি শুল্ক চুক্তি করে আসা হলো, সেই সব জায়গা থেকেই অনেকেরই ধারণা, একেবারে বদ্ধমূল ধারণা, যে ডক্টর খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের চাপেই বা যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশনেই নতুন এই সরকারের পররাষ্ট্রমন্ত্রীর পদটি বাগিয়ে নিতে পেরেছেন। এবং একথাও সত্য কথা যে তারেক রহমান বহুমুখী চাপের মুখে রয়েছেন। পল কাপুর আসছেন, দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী। তো তিনি নাকি বিশেষ বার্তা নিয়ে আসছেন, বিশেষ কিছু বার্তা। সেই বার্তার মধ্যে নতুন কোনো বার্তা এরকম আছে কিনা যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট করতে হবে, গুঞ্জন চলছে, আমরা নিশ্চিত নই। তবে যদি হয়েও থাকেন বা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি রাষ্ট্রপতি করা হয়ে থাকে অদূর ভবিষ্যতে, তাতে অবাক হওয়ার মতন কিছু থাকবে না বোধ হয়।